রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শীতকালীন সবজির বৈচিত্র্য থাকে সব থেকে বেশি। এই সময় বাজারে প্রচলিত সবজির পাশাপাশি বিভিন্ন অপ্রচলিত সবজিও দেখতে পাওয়া যায়। বাজারে ভালো চাহিদা এবং অন্যান্য সবজির তুলনায় লাভ বেশি, একথা মাথায় রেখে পুরাতন মালদা ব্লকের নেমুয়া গ্রামের কৃষক দেবকুমার বল্লভ ফুলকপি বাঁধাকপির পাশাপাশি অপ্রচলিত সবজি ব্রোকলির চাষ করছেন। তিনি বেশ কয়েক বছর ধরেই ব্রোকলির চাষ করে আসছেন। এখন তিনি তার ব্রোকলি বাজারজাত করছেন। তিনি তার অভিজ্ঞতার কথা, ব্রোকলি চাষের কথা সবটাই জানালেন আমাদের। আমি প্রতি বছরই সবজি চাষ করি, তার ভিতরে ব্রোকলি একটা অন্যরকম ফসল। এই ফসলটা বর্তমানে বেশ ভালো ডিমান্ড, এর পুরোটাই সবুজ থাকে, যার জন্য এই ব্রোকলিটা খাওয়ার পক্ষে খুব ভালো। এই কপিটা অন্য কপির থেকে লাভজনক কম নয়, এটা অন্য কপির থেকে লাভজনক বরঞ্চ বেশি। এটা পিস হিসাবে 14 টাকা 15 টাকা এরকম পিস পাইকারি রেট হিসাবেই বিক্রি হয়ে যায়। এই ব্রোকলিটা অন্য কপির যেভাবে চাষ হয় এটাও ঠিক সেই একই পদ্ধতিতে চাষ হয়, তবে এটা অন্য যে কপিগুলো বাঁধাকপি ফুলকপি তাদের থেকে এর রোগ পোকার আক্রমণটা কম হয় এবং এর প্রতিরোধ ক্ষমতাটা বেশি, যার জন্য এটা আমি কয়েক বছর থেকেই চাষ করছি। এটা 1 বিঘায় মোটামুটি 4.5 থেকে 5,000 গাছ বসানো যায় এবং এর বিক্রিটাও ভালো, 10 থেকে 12 টাকা পিস আরামে বিক্রি হয়ে যায়। এর খরচ মোটামুটি 18 থেকে 20,000 টাকা বিঘা প্রতি খরচ হয়ে যায়। 20-25 হাজার টাকা লাভ থাকে এটা 1 বিঘায়। আশ্বিন মাসের শেষের দিকে লাগিয়েছি এটা, এখন মোটামুটি ম্যাচিওর হয়ে গেছে, এখন পুরোপুরি কাটা শুরু হয়ে গেছে অলরেডি। এটা অন্য ফুলকপি টপি যে চাষের মতনই এটা তেমন চাষ হয় না, অল্প সংখ্যক কৃষকই এটা চাষ করে। এটা কিছুটা করে যদি এই ব্রোকলির চাষ করে তাহলে মনে হয় লাভের অঙ্কটা আরও অনেক ভালো দাঁড়াবে এবং প্রত্যেকটা কৃষকের সব রকমের কপি যখনই থাকবে তখন সেখানে পাইকারের আমদানিটাও ভালো হয়। এই সুবিধা দেখে আমি আমার জমিতে ব্রোকলি, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি সব রকমই চাষ করি। একরকম কপি হলে বাজারে আমদানির যেরকম বেশি সম্ভাবনা থাকে, ভ্যারাইটিস কোয়ালিটি থাকলে সেটা অল্প অল্প থাকে এবং মার্কেটজাত করতেও সুবিধা হয়, বিক্রি করতেও সুবিধা হয় এবং পাইকারদেরও সুবিধা হয় যে এক জায়গায় গিয়ে নানান রকমের মাল পাওয়া যায়। এটা একটা বিশেষ সুবিধাজনক দিক। আমি এবছরও মোটামুটি 7-8 কাঠা জায়গা ব্রোকলির চাষ করেছি। আমি প্রত্যেক বছরই এটা মোটামুটি করি। 8-10 বছর থেকে আমি ব্রোকলির চাষ করছি। অন্য কপি যেরকম আমি চাষ করেছি, অন্য কপিতে যে ধরনের খরচ এটাও ঠিক সেই একই খরচ, কিন্তু এটাতে ফুলকপি টপি যেরকম যে কোনো সময় হঠাৎ আমদানি বেশি হয়ে গেলে দাম পড়ে যায়, এটা তেমন দাম পড়ে না এবং এটা একটু ফুলকপির থেকে জমিতে একটু লাস্টিংটা বেশি দিন। এটা যদি মনে করা যায় যে ফুলকপি ম্যাচিউর হয়ে গেল, 2 দিন রাখলে সেটা কালার নষ্ট হয়ে যায়, বিক্রি হয় না। এটা কিন্তু 1 সপ্তাহ রাখা যায়। যে কোনো সময় হঠাৎ আমদানি বেশি হয়ে গেলে দাম পড়ে যায়, এটা তেমন দাম পড়ে না এবং এটা একটু ফুলকপির থেকে জমিতে একটু লাস্টিংটা বেশি দিন। এটা যদি মনে করা যায় যে ফুলকপি ম্যাচিউর হয়ে গেল, 2 দিন রাখলে সেটা কালার নষ্ট হয়ে যায়, বিক্রি হয় না। এটা কিন্তু 1 সপ্তাহ রাখা যায়। এটা একটা এর বাড়তি গুরুত্ব, যার জন্য আমি সবসময় এই চিন্তাভাবনা করে আমি এই ব্রোকলিটার চাষ করছি। এবছর 7-8 কাঠা জায়গা লাগিয়েছি, আগামী হয়তো এটা আর একটু বাড়িয়ে 15 কাঠা কি 1 বিঘা এই ধরনের লাগাবো। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। পান একটি দীর্ঘমেয়াদী ফসল। আমাদের রাজ্যে বরজের ছাউনিতে আর্দ্র পরিবেশে পানের চাষ করা হয়। ঠিকমতো যত্ন না করলে পানে নানা রকম রোগ দেখা যায়। শীতকালে পানের পরিচর্যা কিভাবে করলে বরজে রোগ জ্বালার উপদ্রব কম হবে সেই বিষয়ে জানাচ্ছেন বারাসত ব্যারাকপুর মহকুমা সহ কৃষি অধিকর্তা ঋষিকৃষ্ণ দে। পান বরজ কিন্তু বাংলায় বহু বছর ধরে চলে আসছে এই পান চাষের পদ্ধতি বরজ করে, কিন্তু সম্প্রতি এই শেড নেট করে ছাউনি ঘর করে সেখানে পান বরজ তৈরি করা, এটা মূলত যে রোগ
পোকার হাত থেকে পান গাছকে একটু রক্ষা করার জন্য এই ব্যবস্থাটা কার্যকরীভাবে এখানে প্রয়োগ করা হয়েছে এবং সেখানে কৃষক বন্ধুরা লাভবান হচ্ছেন। কিন্তু শুধুমাত্র শেড নেট দিলেই যদি দায়িত্ব শেষ বলে ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই বিশেষ করে শীতকালে প্রত্যেকটা মরশুমে কিন্তু তার কিছু কিছু সমস্যা দেখা দেবে। ঠান্ডার মধ্যে যে পানবরজ যে গরমটা রাখা, তাপমাত্রা যাতে একটু বেশি থাকে সেটা ধরে রাখা শেড নেট অতটা পারে না। সেই জন্যে তার উপরে যদি সাদা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া যায় তাহলে অনেকখানি সেই গরমটা ধরে রাখা সম্ভব হয়। আবার সাইডে বা ধারে যে ঘেরাটা দেওয়া হয় সেটাও ওই শেড নেট দিয়ে করার ফলে সেখান দিয়েও ঠান্ডা বাতাস ঢুকে পান গাছের বৃদ্ধি ব্যাহত করতে পারে, বরজের ক্ষতি করতে পারে। সেই জন্যে সেখানেও কিন্তু ওই সাদা পলিথিন দিয়ে ঘিরে দেওয়া দরকার। তারা ভেতরেই খড়ের একটা বিকল্প ছাউনির ব্যবস্থা করে, যার ফলে অনেকখানি তাপমাত্রাটা ধরে রাখা যায়। কিন্তু খড়ের ছাউনি দিলে আবার যেটা হয়, অনেকখানি আলোর ঘাটতি হয়। যদিও সেই আলোর ঘাটতিটা খুব বড় ব্যাপার নয়, কেন কি তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটাই বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ঠান্ডায় পানের বৃদ্ধি ভালো হবে না এবং রোগের সমস্যা বাড়বে, পোকার সমস্যা বাড়বে। পানের কিছু রোগ এবং পোকার সমস্যা শীতকালে এসে যায়। পোকার ক্ষেত্রে আমরা দেখি সাদামাছি, কালোমাছি এবং মাকড়। সাদামাছি, কালোমাছি পাতার নিচের দিকে থাকে, পাতার রস শোষণ করে খায়। খাওয়ার পরে যেটা লক্ষণ প্রকাশ পায় সেটা অনেকটা রোগের মতনই এবং পানগুলো বাজার দর কমিয়ে দেয়। মাকড় এবং সাদামাছি, কালোমাছির লক্ষণ প্রায় একই, শুধুমাত্র মাকড় আক্রান্ত পাতা অনেকটা কুঁকড়ে যায় বা কুঁচকে যায়, আর সাদামাছি বা কালোমাছি আক্রমণে সেটা হয় না। এবং নিয়ন্ত্রণের জন্যে নিম তেল 10,000 ppm অ্যাজারেটিন 2 মিলিলিটার প্রতি লিটার জলে মাঝে মাঝে স্প্রে করা এবং তামাক পাতার নির্যাস মাকড়ের জন্য খুব ভালো কার্যকরী। পানের পাতা যেহেতু খুবই পিচ্ছিল, সেই জন্য আঠা জাতীয় পদার্থ অবশ্যই মেশাতে হবে। যে কোনো স্প্রে ক্ষেত্রে, সে অনুখাদ্য স্প্রে করা হোক বা রোগের জন্য স্প্রে করা হোক বা পোকার জন্য স্প্রে করা হোক না কেন, সবসময় আঠা জাতীয় পদার্থ মেশানো দরকার। জৈব উপায়ে রিঠা ভিজিয়ে সেই রিঠার যে নির্যাস সেটা জলে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। আর রাসায়নিক হলেও শ্যাম্পু বা জেন্টিল, ইজি এই জাতীয় যে সমস্ত নরম তরল সাবান সেইগুলো কিন্তু মিশিয়ে এই আঠার ব্যবস্থাটা করা সম্ভব। এছাড়া ভাঁজ দেওয়ার পরে এই শীতকালে বিভিন্ন রকম গোড়া পচা রোগের সম্ভাবনা থাকে, সেই জন্যে গোড়ার মাটি অবশ্যই শোধন করা দরকার। ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরেসেন্স এই দুটো জীবাণু এবং ছত্রাকের নিয়ন্ত্রণের জন্য জৈব যদি ব্যবহার করা হয় তাহলে অনেকখানি নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়। ভেজা গোবর সার বা খামারের সার বা ভার্মিকম্পোস্ট সারের সাথে যদি এই জাতীয় রোগনাশকগুলো মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেওয়া হয় তাহলে অনেকখানি রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। রোগের মধ্যে আমরা দেখেছি কালো আঙ্গারি বলে একটা রোগ হয়, পাতায় কালো কালো ছিটছিট দাগ হয়, পরবর্তীকালে সেটা দাগগুলো বেড়ে পুরো পাতাটা কালো হয়ে পচে যায় এবং সেটা কাঠকয়লার মতন রং ধারণ করে। অনেক সময় এটা পাতার বোটা এবং কাণ্ডেও আক্রমণ ঘটায়। রোগ নিয়ন্ত্রণ করতে গেলে ট্রাইকোডার্মা এবং সিউডোমোনাস দিয়ে গাছের গোড়ার মাটিতে মিশিয়ে দেওয়া এবং তা সত্ত্বেও যদি রোগ দেখা যায় সেক্ষেত্রে এই সর্বাঙ্গবাহী রোগ নিয়ন্ত্রণের জন্য ট্রাইডোমর্ফ 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে অনেকখানি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। শীতকালে পানের বৃদ্ধি অনেকখানি কমে যায়, পরিবেশগত কারণেই তারা ঠিক মতন খাবার সংগ্রহ করতে পারে না এবং বৃদ্ধি হয় না। যেহেতু শেকড় থেকে বেশি পুষ্টি টানে না, সেহেতু গাছের পাতায় যদি 19-19-19 জাতীয় যে পাতা স্প্রে করার সার স্প্রে করা যায় তাহলেও কিন্তু সেখানে অনেকখানি ভালো কাজ হবে। অনুখাদ্যের মধ্যে বিশেষ করে জিঙ্ক এবং বোরন এই দুটো যাতে স্প্রে করা যায় সেটা নজর দিতে হবে। আর যে পানবরজের মধ্যে যেন আগাছা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষ করা হয়। যে সমস্ত রোগগ্রস্ত গাছ থাকে, পাতা থাকে, সেগুলোকে বরজে না জমিয়ে পচিয়ে সেটা যদি পানবরজের বাইরে নিয়ে গিয়ে সার গর্তে পচিয়ে নষ্ট করা হয় তাহলে রোগটা নিয়ন্ত্রণ করা অনেকখানি সহজ হবে। আগাছা থেকেও কিন্তু রোগ ছড়ায়, আগাছাগুলো নিয়ন্ত্রণ করে তুলে ফেলে দিতে হবে পানবরজ থেকে। যে সমস্ত ক্ষেত্রে কৃষকদের এই ধরনের শেড নেট নেই, স্বাভাবিক নিয়মে যে পানবরজ তারা করেন খড়ের ছাউনি দিয়ে, সেক্ষেত্রে শীতকালে ছাউনি ঘন করে দিতে হবে এবং ধারের যে বেড়া বা ঘেরা সেগুলোকে ঘন করে দিতে হবে যেন ঠান্ডা বাতাস বেশি না ঢুকতে পারে। প্রয়োজনে তার চারিদিক দিয়ে এবং উপর দিয়ে পলিথিন দিয়ে ছাউনি দিতে হবে, ঘেরা দিতে হবে, যাতে এই বাতাস চলাচলটা ব্যাহত করা যায়। তাহলে ভেতরের যে
উষ্ণতা সেটা অনেকখানি ধরে রাখার ফলে অতিরিক্ত ঠান্ডাজনিত কারণে যে বৃদ্ধির সমস্যা সেটা থেকে পানবরজকে রক্ষা করা সম্ভব হবে। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন চন্দন প্রধান। তিনি শঙ্কর গরু পালন করেন। তার গোখামারে প্রতি বছরই কৃমির সমস্যা দেখা যায়। তিনি এর প্রতিকার ব্যবস্থা জানতে চেয়েছেন। চন্দনবাবু, আপনার প্রশ্নের উত্তরে আপনাকে অন্নদাতার প্রাণী বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি। কৃমি গবাদি পশুর গোপন শত্রু। গরুর দেহে প্রধানত গোলকৃমি, ফিতাকৃমি এবং চ্যাপ্টাকৃমির উপদ্রব লক্ষ্য করা যায়। কৃমির ডিম ঘাসের মাধ্যমে ছড়ায়। এছাড়াও কৃমি আক্রান্ত গরুর পায়খানা ও জলের মাধ্যমে ছড়ায়। বর্ষাকালে এদের উপদ্রব বেশি হয়ে থাকে। কৃমির আক্রমণ প্রথমে নজরে আসে না, আস্তে আস্তে কৃমির লক্ষণ প্রকাশ পায়। এরা গবাদি পশুর খাদ্যের পুষ্টি খেয়ে নেয়, ফলে প্রাণীর শরীরে ধীরে ধীরে পুষ্টির অভাব দেখা যায়। চোখ দিয়ে জল পড়ে, পাতলা পায়খানা হয়, লোম খসখসে হয়ে যায়। গাভীর দুধ উৎপাদনে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। জননেন্দ্রিয়ের স্বাভাবিক কার্যকলাপ ও বৃদ্ধি ব্যাহত হয়। ফলস্বরূপ গাভী সময়মতো গরম হয় না। এছাড়াও শারীরিক দুর্বলতা দেখা যায়। তাছাড়া বাছুরের ক্ষেত্রে ব্যাপক হারে মৃত্যু ঘটে। তাই কৃমির হাত থেকে গবাদি পশুকে রক্ষা করতে বিশেষ কয়েকটি যত্ন ও পরিচর্যাগত ব্যবস্থা নিতে হবে। সেগুলো হলো, গরুকে যেখানে সেখানে খালি মাঠে ছাড়া চলবে না। নিচু জমি কিংবা কোনো ডোবাতে ডুবে থাকা ঘাস গবাদি পশুকে খেতে দেওয়া যাবে না। সবুজ ঘাস খাওয়ানো হলে তা অবশ্যই পরিষ্কার জলে ধুয়ে তারপরে খেতে দিতে হবে। বিশুদ্ধ পানীয় জল গবাদি পশুকে খেতে দিতে হবে। গোয়াল ঘর অর্থাৎ গরু রাখার অবস্থানটি যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে নজর দিতে হবে। তাছাড়া গোয়াল ঘরের পরিবেশটি ঠিক রাখতে হবে। গোয়াল ঘরের চারপাশে চুন কিংবা ব্লিচিং পাউডার ছড়াতে হবে এবং গোয়াল ঘরের ভেতরে 0.5 মিলিলিটার ফরমালিন প্রতি লিটার জলে গুলে স্প্রে করা উচিত। এছাড়াও কৃমি নিয়ন্ত্রণে গরুর বয়স ভেদে ও রুটিন মাফিক কয়েকটি ওষুধ খাওয়ানো দরকার। বাছুরের ক্ষেত্রে 21 দিন বয়সে পাইপারজিন তরল ওষুধ 15 মিলিলিটার একদিন খাওয়ানো উচিত। তারপর খাওয়াতে হবে প্রতি 1 মাস অন্তর একদিন 20 মিলিলিটার করে 6 মাস বয়স পর্যন্ত। বকনার ক্ষেত্রে 6 থেকে 12 মাস বয়স পর্যন্ত ফেনবেন্ডাজল 500 মিলিগ্রাম 2 মাস অন্তর একদিন এবং 12 মাস বয়স থেকে গর্ভবতী হওয়ার আগে পর্যন্ত 1 গ্রাম করে 3 মাস অন্তর একদিন খাওয়াতে হবে। এবং বড় গরুর ক্ষেত্রে বকনার মতো একই ওষুধ 1.5 গ্রাম করে 3 মাস অন্তর একদিন খাওয়াতে হবে। 6 মাসের বেশি গর্ভবতী গাভীকে হেলমেক্স পাউডার 30 থেকে 40 গ্রাম উষ্ণ গরম জলে গুলে সকালে 2 দিন খাওয়াতে হবে। এইসব বিজ্ঞানভিত্তিক যত্ন ও পরিচর্যাগত ব্যবস্থা গ্রহণ করলে কৃমির হাত থেকে গরুকে অনায়াসে নিরাপদে রাখা যাবে। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। ধনে মশলা জাতীয় ফসল হিসেবে যেমন চাষ করা হয়, তেমনি ভালো লাভের আশায় স্বল্প মেয়াদী ধনেপাতার চাষ অনেকেই করে থাকেন। মালদা জেলার গাজল ব্লকের প্রগতিশীল কৃষক অরুণ রায় অন্যান্য বারের মতো এবারও বীজ হিসেবে ধনে চাষ 3 বিঘে জমিতে ধান কেটে নেওয়ার পর করছেন। এখন ধনে জমির অন্তর্বর্তী পরিচর্যা সম্পর্কে তিনি বিস্তারিত বললেন আমাদের। আমি একজন চাষি। আমি প্রতিবারই মশলা চাষ করি। এবার আমি ধনে চাষ করেছি 3 বিঘা। ধনেতে লাভজনক চাষ, তাই আমি একটু বেশি করেই ধনে চাষ করেছি। ধনে চাষ করার সময় আমরা করেছি মালচিং পদ্ধতি, যেটা ধানের কেটে নেওয়ার পর ওর মধ্যে বীজ ফেলতে হয়। বীজটা ফেলার আগে বীজটাকে আগে শোধন করে নিতে হয় রাইজোবিয়াম কালচার দিয়ে। শোধন করে ঘন্টা 2 ছায়াতে রেখে তারপরে ফেলি। আর বীজ ফেলার আগে সারটা দিয়ে নিই। এনপিকে 10-26-26 বিঘাতে 50 কিলো। তারপরে বীজ ফেলি। বীজ ফেলার পরে আমরা ওই মালচিং পদ্ধতির নাড়াটা কেটে দিই। কেটে দেওয়ার পরে জলের ঝাপসি দিয়ে দিই। ঝাপসি দেওয়ার পরে ও বীজটা গজায় যায়। গজায় যাওয়ার মোটামুটি
30 দিনের মাথায় জমিতে যদি ঘাস থাকে, স্বভাবতই ঘাস উঠে বেশি। ঘাস ওঠার পর আমরা ওই ঘাস নষ্ট করার জন্যে অ্যাট্রাজিন ব্যবহার করি। ব্যবহার করার পরে ওর 4 দিনের মাথায় ওকে আবার বোরন স্প্রে করি, প্রতি লিটার জলে 1 গ্রাম। আর অ্যাট্রাজিন যে ব্যবহার করি ও পার লিটারে 3 গ্রাম ঘাস মারার জন্য। যেটা বোরনটা স্প্রে করি তার কারণ হলো আমাদের উত্তরবঙ্গের মাটি পরীক্ষা করে দেখা গেছে এখানে বোরনের ঘাটতি আছে, তাই বোরনটা স্প্রে করলে ফসলের ফলনটা ঠিক পাওয়া যায়। আর বোরনের ঘাটতি থাকলে ফলন খুব কম আসে। আর বোরনটা 2 বার স্প্রে করতে হয়, একবার যেমন 30 থেকে 35 দিনের মাথায়, আবার 45 থেকে 50 দিনের মাথায়, এই 2 বারই স্প্রে করতে হয়। বোরন দ্বিতীয়বার স্প্রে করার পরে এনপিকে জলে গুলে স্প্রে করি, সেটা 50 দিনের মাথায় করি। আগে তো আমরা দানাদার ছিটাই দিই জমিতে, পরে ওই একটু ঘাটতি হবে ভেবেই ওটা স্প্রে করি। যদি পোকার কোনো উপদ্রব দেখি তখন ওই পরিবেশ পরিস্থিতি বুঝে তার ব্যবস্থা নিতে হয়। রোগ পোকা না থাকলে তো অযথা অপচয় করে কোনো লাভ নেই। ফলনটা ধরেন 90 দিন পরে আসবে, 90 থেকে 100 দিন এর মাঝেই পাওয়া যাবে। প্রতি বছরই তো আমি 3 কুইন্টাল করে পেই। আমি এটার চাষ করি তার কারণ শস্যা ধরেন বিঘাতে 2 কুইন্টালের উপরে ফলান খুব মুশকিল, আর এটা যেমন 3 কুইন্টাল হয়। গত বছরও শস্যা ধরেন খুব ভালো হলে 2 কুইন্টাল 10 কিলো পর্যন্ত হয়েছে, তাতে ধরেন যে 4000 টাকা দাম ছিল। আর এখানে ধনিয়া আমার 3 কুইন্টাল করে হয়েছে, তাতে বিঘাতে দাম ছিল 6000 টাকা করে, তাহলে অনেক টাকার তফাৎ। এর মধ্যে পরিচর্যা খরচ তো সরিষা আর ধনিয়াতে প্রায় একই। ধনেতে বিঘা প্রতি খরচ হবে ধরেন এই 4500 টাকার মতো। এই মশলা চাষে লাভ বেশির কারণে আমি অন্য চাষের চাইতে ধনিয়ার চাষটা বা কালো জিরার চাষটা বেশি করি। আর এর একটাই সুবিধা, ঘরে শুকাইয়ে রাখা যায়, যখন দরকার তখনই টাকাটা বের করা যায়। মার্কেটে চাহিদা থাকে সব সময়, অন্যান্য ফসলের চাইতে অনেক লাভ বেশি। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।